ওয়েলকাম টু মাই চ্যানেল সহজ গণিত পাঠশালা। আজকে আমরা শুরু করব দশম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় চ্যাপ্টার সরল সুদ কষা। এই সরল সুদ কষা চ্যাপ্টারের অঙ্কগুলি বোঝার জন্য একটি উপযুক্ত উদাহরণ হলো ব্যাংক। বর্তমানে প্রায় প্রতিটি মানুষেরই কিন্তু ব্যাংকে অ্যাকাউন্ট খোলা আছে এবং আমরা এই অ্যাকাউন্টে প্রয়োজন মতো টাকা জমা রাখি এবং প্রয়োজন মতো সেই টাকা তুলেও নিই। তো ধরো তুমি একটি নতুন অ্যাকাউন্ট খুলেছো কোনো একটি ব্যাংকে এবং সেই অ্যাকাউন্টে তুমি মনে করো যে 1000 টাকা জমা দিয়েছো এবং এরপরে দীর্ঘ এক বছর পর দীর্ঘ এক বছর পর তুমি ব্যাংকে গেছো, গিয়ে তুমি চেক করছো যে টাকাটা ঠিকঠাক আছে কি না। তো দেখতে পাবে যে টাকাটা তো আছেই, ঠিকঠাক আছেই। সেই সঙ্গে দেখবে সেই 1000 টাকার সঙ্গে আরও কিছু টাকা যোগ হয়েছে। তো এই যে টাকাটা যোগ হলো নতুন, এই টাকাটা কোথা থেকে এলো? এই টাকাটা ব্যাংক তোমার অ্যাকাউন্টে দিয়েছে। তো এই যে অতিরিক্ত টাকাটা তোমাকে অ্যাকাউন্টে দিল, এটি হচ্ছে সুদ। এটি হচ্ছে সুদ। সুদ সবসময় ব্যাংক দেবে এমনটা কিন্তু না, উল্টোটাও হতে পারে। আমরা যদি ব্যাংকের কাছ থেকে লোন নেই বা টাকা ধার নেই, তখন কিন্তু আমাদেরকেই সুদ দিতে হবে। সুতরাং যে টাকা ধার দেবে সে সুদ নেবে, আর যে টাকা ধার নেবে সে সুদ দেবে। এবার কথা হলো, এইখানে লেখা আছে সরল সুদ কষা। এই যে সরল সুদ, এই সরল সুদ নামকরণটা কেন হলো? আসলে সুদ দেওয়া নেওয়ার ক্ষেত্রে দুটি নিয়ম রয়েছে। একটি হলো সরল সুদ, আর একটি হলো চক্রবৃদ্ধি সুদ। এটি হলো চক্রবৃদ্ধি। এই দুটি সুদ রয়েছে। তো সরল সুদটা কি? ধরো তুমি 1000 টাকা জমা দিয়েছো ব্যাংকে, তুমি এক বছর পরে গিয়ে দেখলে যে ব্যাংক তোমাকে 30 টাকা সুদ দিয়েছে। 30 টাকা সুদ দিয়েছে। তাহলে তোমার এখন বর্তমানে অ্যাকাউন্টে মোট কত টাকা হবে? 1030 টাকা। এবার তুমি কি করলে? সেই 1030 টাকাকে তুমি অ্যাকাউন্টে রেখে দিলে। আবার দ্বিতীয় বছর দ্বিতীয় বছর তুমি আবারও রেখে দিলে। দেওয়ার পর দেখা যাবে যে ব্যাংক কিন্তু এই 1000 টাকা 1030 টাকার উপরে কিন্তু সুদ দিচ্ছে না। তুমি যে টাকাটা জমা দিয়েছিলে 1000 টাকা, তার উপরেই কিন্তু সে আবার সুদ দেবে তোমাকে 30 টাকা। তাহলে দ্বিতীয় বছরের শেষে তোমার মোট টাকা দাঁড়াবে 1060 টাকা। সুতরাং দেখা যাচ্ছে কি, যে ব্যাংক যে সুদটা দিচ্ছে তোমাকে, সেই টাকাটা ব্যাংক কিন্তু নিজের হিসেবের আওতায় নিয়ে আসছে না। তুমি যে টাকাটা জমা দিয়েছো, ব্যাংক শুধু সেই টাকাটাকেই ভিত্তি করে বা অর্থমূল্য হিসেবে নিরূপণ করে তোমাকে সুদ দিচ্ছে। এইভাবে যখন সুদ দেয় তখন সেটা হবে সরল সুদ। কিন্তু চক্রবৃদ্ধি সুদ কি? ধরো তুমি 1000 টাকা জমা দিয়েছো ব্যাংকে, এবার এক বছর পর গিয়ে তোমাকে 30 টাকা সুদ দিল এবং মোট টাকা হয়ে দাঁড়ালো তখন 1030 টাকা। এটা মোট টাকা, ঠিক আছে? এটা সুদ। এবার এই নিয়মে যখন ব্যাংক সুদ দেবে তখন কি হবে ঘটনা দেখো। তুমি যদি দ্বিতীয় বছরের জন্য রেখে দাও টাকাটাকে, তখন ব্যাংক কিন্তু এই 1030 টাকাকে তখন তোমার অর্থমূল্য হিসেবে ধরে নেবে, পুরো টাকাটাকেই ধরে নিয়ে তার উপরে সুদ দেবে। তাহলে 1000 টাকার উপরে যদি 30 টাকা সুদ হয়, তাহলে 1030 টাকার উপরে সুদ একটু বেশি হবে। 30 টাকার থেকে সামান্য কিছু হলেও বেশি হবে। মনে করো 31 টাকা দিল। তাহলে তখন দ্বিতীয় বছরের শেষে তোমার টাকা হয়ে যাবে 1061 টাকা। এইভাবে যখন ব্যাংক সুদ দেয় তখন সেটাকে বলা হয় চক্রবৃদ্ধি সুদ। তাহলে এখানে একটা পার্থক্য দেখো। সরল সুদের ক্ষেত্রে তোমার মোট সুদের পরিমাণ কিন্তু কম হচ্ছে, অর্থাৎ 30-30-60 টাকা। কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে তোমার সুদের পরিমাণটা বেশি হচ্ছে, দেখো এখানে 61 টাকা হচ্ছে। যদিও এটা ধরে নিয়ে হিসেব করা হয়েছে, এটা 30 টাকা নাও হতে পারে, কমও হতে পারে, বেশি হতে পারে, ঠিক আছে?
আমরা জাস্ট ধরে নিয়ে হিসেব করছি। তো সরল সুদের ক্ষেত্রে তাহলে কি হলো, সুদের পরিমাণ কম হয় মোট সুদের পরিমাণ। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে মোট সুদের পরিমাণ বেশি হয়। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, 1 বছরের জন্য যদি হয় তাহলে কিন্তু সুদ একই হবে। যদি একের বেশি হয়, 1 বছরের বেশি হয়, 2 বছর, 3 বছর, 4 বছর, সেক্ষেত্রে কিন্তু সুদের পরিমাণটা হেরফের হবে। এই ক্লাসে আমরা সরল সুদ কষা নিয়েই আলোচনা করব এবং অঙ্কগুলি কষব। চক্রবৃদ্ধি সুদ নামে তোমাদের আলাদা একটি চ্যাপ্টার রয়েছে, আমরা সেখানে চক্রবৃদ্ধি সুদের সম্পর্কে বিশদভাবে আলোচনা করব এবং অঙ্কগুলি কষব। এবার এই সরল সুদ কষা অঙ্কগুলির ক্ষেত্রে মূল যে কয়েকটি বিষয় বলা অবশ্যই প্রয়োজন সেগুলি একটু বলে দিই। মূল বিষয় 1 নম্বর, আসল। আসলটা কি? এই যে আমরা একটু আগে উদাহরণ হিসেবে 1000 টাকা ধরে নিয়েছিলাম যে ব্যাংকে জমা রাখছি, বা আমরা ব্যাংকের কাছ থেকে টাকা লোন নিচ্ছি। এই যে টাকা জমা রাখা ব্যাংকের কাছে বা লোন নেওয়া, এই টাকাটাকেই বলা হচ্ছে আসল। অর্থাৎ যে টাকার উপর ভিত্তি করে সুদ নির্বাচন করা হবে, সুদ দেওয়া হবে, সেই টাকাটাই হচ্ছে আসল। এই আসলকে আমরা পি দ্বারা চিহ্নিত করব। 2 নম্বর, সময়। এখানে সময়টা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এই আসল আমরা কত সময়ের জন্য জমা রাখছি বা কাউকে ধার দিচ্ছি বা কারো কাছ থেকে ধার নিচ্ছি, এই সময়ের উপর ভিত্তি করেই সুদের পরিমাণ কম বেশি হবে। সময় যত বেশি সময়ের জন্য আমরা টাকা গচ্ছিত রাখবো কারো কাছে বা কারো কাছ থেকে টাকা ধার নেব, সুদের পরিমাণও তত বেশি হবে। তো এই সময়কে আমরা টি দ্বারা চিহ্নিত করব। 3 নম্বরে চলে আসছি। 3 নম্বরে মোট সুদ। মোট সুদ কি? আমরা যখন কাউকে টাকা ধার দেব বা কারো কাছ থেকে টাকা ধার নেব, তখন সেই টাকাটা একটা নির্দিষ্ট সময়ের জন্য নেওয়া হবে বা দেওয়া হবে। ধরো 3 বছরের জন্য টাকাটা ধার নেওয়া হয়েছে বা ধার দেওয়া হয়েছে। তাহলে সেই টাকাটার জন্য প্রথম বছরে একটা সুদ হবে, দ্বিতীয় বছরে আরেকটা সুদ হবে, তৃতীয় বছরে আরেকটা সুদ হবে। এই 3 বছরে যে সুদের টাকাগুলো সেগুলো যোগ করলে যেটা হবে সেটাই হচ্ছে মোট সুদ। এই মোট সুদকে আমরা আয় দ্বারা চিহ্নিত করব। এবার আসছি সুদের হার। সুদের হার। তো সুদের হার কি? সুদ সাধারণত 1 বছরের উপরেই কষা হয়, 1 বছরের ভিত্তিতেই নির্ণয় করা হয়। তো বলা হচ্ছে যে 100 টাকা, 100 টাকা যদি 1 বছরের জন্য কাউকে ধার দেওয়া হয় বা 100 টাকা কারো কাছ থেকে 1 বছরের জন্য যদি ধার নেওয়া হয়, তাহলে যে টাকাটা সুদ হবে, যে টাকাটা সুদ হবে সেই টাকাটাই হচ্ছে সুদের হার। তাহলে কি দাঁড়ালো? 100 টাকার 1 বছরে যে সুদ হবে তাকেই বলা হবে সুদের হার। তো এই সুদের হারকে আমরা আর দ্বারা চিহ্নিত করব এবং আমরা যখন লিখব তখন পার্সেন্ট চিহ্নটা দেব। আর পার্সেন্ট, 3%, 10%। এখানে বার্ষিক শতকরা সুদের হার না বলে আমরা শুধু সুদের হার বলবো এবং এই পার্সেন্ট চিহ্নটা দেব, ঠিক আছে? যেহেতু 1 বছরের জন্য নির্ণয় করা হচ্ছে সেই জন্য বার্ষিক সুদের হার, তো সেটিকে আমরা শুধু সুদের হার বলবো এবং এইভাবে চিহ্নিত করব, আর পার্সেন্ট। এবার আসছি সুদাসল। সুদাসল, সুদাসলটা কি? আমরা যে আসল টাকা ধার নিচ্ছি বা কাউকে ধার দিচ্ছি, তার সঙ্গে আমরা মোট সুদ যদি যোগ করি তাহলে যে টাকাটা আসবে সেটি হচ্ছে সুদাসল। তো সুদাসলকে চিহ্নিত করার কোনো প্রয়োজন নেই। এবার আসছি আনুষঙ্গিক আরও 2-1টি বিষয়। যেমন এখানে আমরা দেখলাম যে একজন টাকা ধার দিচ্ছে এবং একজন টাকা ধার নিচ্ছে। তো যে টাকা ধার দিচ্ছে
তাকে বলা হয় উত্তম মর্ণ। এ কি করবে? টাকা ধার দেবে, ধার দেবে। আর যে টাকা ধার নিচ্ছে তাকে বলা হয় অধমর্ণ। এ কি করছে? ধার নিচ্ছে বা লোন নিচ্ছে। এইগুলি তোমাদের বইয়ের দ্বিতীয় চ্যাপ্টারের প্রথম পাতাতে দেওয়া আছে। দেখো, এই যে এখানে দেওয়া আছে সুদ, সরল সুদ, এগুলো সব বুঝিয়ে দেওয়া হলো একটু আগেই। আসল, সময়, এই সুদ। আর এই বক্সের মধ্যে দেওয়া আছে উত্তমর্ণ এবং অধমর্ণ। এগুলো তোমরা একটু বই থেকে দেখে নেবে, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে। এবারে আসছি পরের বিষয়, সেটি হলো একটু আগে আমরা যে পড়লাম আসল, সময়, মোট সুদ আর সুদের হার। এই চারটি বিষয় একটি সম্পর্কের মাধ্যমে যুক্ত আছে। আমরা যদি আসলকে পি ধরে নিই, পি টাকা ধরে নিই, সময়কে টি বছর ধরে নিই, মোট সুদকে আই টাকা ধরে নিই, আর সুদের হারকে যদি R% ধরে নেওয়া হয়, তাহলে এটি একটি সূত্রের আকার নেবে এবং সেটি হবে এই রকম: I is equal to P into T into R by 100। তো এই সূত্রটি কিভাবে আসলো? তো চলো একটু দেখে নেওয়া যাক। আমরা টার্গেট করব এই R% সুদের হার। একটু আগে আমরা দেখেছি যে সুদের হার কথার অর্থ হলো 100 টাকার 1 বছরের সুদ। তাহলে এখানে সুদের হার যদি R% হয়, তার মানে 100 টাকার 1 বছরের সুদ হবে কত? R টাকা। তো সেটিকে আমরা এখন লিখব এখানে। দেখো, 100 টাকার 1 বছরে সুদ হয় কত? R টাকা। তাহলে 1 টাকার 1 বছরের সুদ কত হবে? ঐকিক নিয়মে আমরা এগোচ্ছি। 1 টাকার কত হবে? R/100 টাকা। আমরা এখানে কত টাকা ধরেছি? পি টাকা ধরেছি। তাহলে পি টাকার কত টাকা সুদ হচ্ছে আমরা সেটি নির্ণয় করব। তাহলে পি টাকার 1 বছরে সুদ হবে কত? পিটা উপরে গুণ হয়ে যাবে, তাহলে পি ইন্টু R/100। এবার এখানে সময় কত ধরেছি? টি বছর ধরেছি। আমরা তো এখানে 1 বছরে বের করেছি, এবার আমরা টি বছরে বের করব। অতএব পি টাকার টি বছরে সুদ হয়, তাহলে টিটা কী হবে? এর সঙ্গে গুণ হয়ে যাবে। তাহলে পি ইন্টু টিটাকে মাঝখানে লিখছি, আরটাকে পরে লিখছি, বাই 100 টাকা। তাহলে পি টাকার টি বছরে আমরা মোট সুদ কত পেলাম? PTR/100 টাকা। এবার মোট সুদকে তো আমরা ধরে নিয়েছি আই টাকা, তাহলে এই আই এর মানটাই হচ্ছে PTR/100। তাহলে আমরা লিখতে পারি I is equal to PTR/100। এই সূত্রটিকে কাজে লাগিয়ে আমরা এখন এই সরল সুদ কষা চ্যাপ্টারের অঙ্কগুলি কষব। তো চলো আমরা শুরু করি। কষে দেখি 2। 1 নম্বর অঙ্ক কি বলছে দেখো। বলছে 2 বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিলেন। 4 বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে? তাহলে আমাদেরকে মোট সুদের পরিমাণ নির্ণয় করতে হবে। তাহলে দেখো কিভাবে অঙ্কগুলি কষতে হবে। কষে দেখি 2, 1 দাগের অঙ্ক। এখানে আসল, এভাবে ব্র্যাকেটে আসলকে পি দ্বারা চিহ্নিত করে নেব। তাহলে এখানে কত টাকা ব্যাংক থেকে নিয়েছে? 15,000 টাকা। সময়, সময়কে এভাবে টি দ্বারা চিহ্নিত করে নেব। এখানে কত বছরের জন্য নিয়েছে? 4 বছরের জন্য, তাহলে সময় হবে 4 বছর। সুদের হার, আর দ্বারা চিহ্নিত করে নেব। কত দেওয়া আছে? 12%। আমাদেরকে নির্ণয় করতে হবে মোট সুদ। মোট সুদ আই সমান এখানে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে রেখে দেব।
এবার লিখব আমরা জানি। আমরা জানি কি জানি, সেই সূত্রটি লিখব, আই ইজ ইকাল টু পি টি আর বাই 100, বা আই ইজ ইকাল টু পি, টি এর মান কত 15,000, ইন্টু টি, টি এর মান কত 4, আর এর মান কত 12 বাই 100। এবার কাটাকাটি করব, এখানকার দুটি শূন্য এখানকার দুটি শূন্য কেটে দিলাম। তাহলে এবার গুণ করো, কত হচ্ছে 4 15 60 কে 12 দিয়ে গুণ করো 72। তাহলে সুদ হচ্ছে 7,200 টাকা। দেখো মোট সুদ বেরিয়ে গেল। তাহলে উত্তর লিখব, অতএব তাদের মোট 7,200 টাকা সুদ দিতে হবে। এবারে 2-এর দাগের অঙ্ক। 2-এর দাগের অঙ্ক কি বলছে দেখো, বলছে 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2,000 টাকার সুদ কত হবে। তাহলে এখানে আসল 2,000 টাকা, সুদের হার 6%, আর সময়টা বলেছে 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত। এই ধরনের অঙ্কগুলি করতে গেলে একটা কথা মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে সাল। এটি লিপ ইয়ার কিনা লক্ষ্য করতে হবে। লিপ ইয়ার হলে ফেব্রুয়ারি মাস কিন্তু 29 দিন হবে, আর লিপ ইয়ার না হলে ফেব্রুয়ারি মাস 28 দিন হবে। এখানে 2005 সাল আছে, এটি লিপ ইয়ার নয়। লিপ ইয়ার কীভাবে বুঝবো, 4 দিয়ে ভাগ করব, যদি ভাগ যায় তাহলে লিপ ইয়ার হবে, ভাগ না গেলে লিপ ইয়ার হবে না। এটি 4 দিয়ে ভাগ যাচ্ছে না, সেজন্য লিপ ইয়ার নয়। সেজন্য এখানে ফেব্রুয়ারি মাস কিন্তু 28 দিনে আছে। আরেকটা কথা মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে যেদিন থেকে শুরু হচ্ছে 1 জানুয়ারি এবং যেখানে গিয়ে শেষ হচ্ছে 27 মে, এই দুটি দিনের মধ্যে একটি দিন কিন্তু বাদ দিতে হবে। হয় 1 জানুয়ারি বাদ দিতে হবে অথবা 27 মে বাদ দিতে হবে। ঠিক আছে, তাহলে এবার জানুয়ারি মাসের দিন সংখ্যা যদি 31 দিন ধরি, তাহলে মে মাসে গিয়ে কিন্তু দিন সংখ্যা 26 দিন ধরতে হবে। আর যদি জানুয়ারি মাসে 30 দিন ধরি, তাহলে মে মাসে গিয়ে কিন্তু 27 দিনই ধরতে হবে, মানে 27 মে পর্যন্তই ধরতে হবে। তাহলে আমরা দিনগুলো হিসাব করে নিই, চলো। 2 নম্বর, আগের অঙ্কের মতোই ধরে নেব। এখানে আসল চিহ্নিত করে নেব, পি টাকা। কত টাকা আসল, 2,000 টাকা। সুদের হার কত পার্সেন্ট, 6%। সময়, এটিকে বের করব। আমরা জানুয়ারি মাসে 31 দিনই ধরছি, প্লাস ফেব্রুয়ারি মাসে কত ধরবো, 28 দিন, কারণ এটি লিপ ইয়ার নয়। মার্চ মাসে আবার 31 দিন, এপ্রিল মাসে 30 দিন, মে মাসে কত দিন ধরবো, 26 দিন। তাহলে টোটাল কত হচ্ছে দেখো, 6 একে 7, 8 7 15, একে 16, 6 হাত থেকে 1, 2 একে 3, 3 এ 6, 3 এ 9, 2 এ 11, আর 3 এ 14, 146 দিন। তো 146 দিন মানে কত বছর, একে আমরা 365 দিয়ে ভাগ করে দেব, তাহলে এত বছর। এবার আমরা কাটাকাটি করে নেব। তোমরা এখানে মনে রাখবে 365কে শুধুমাত্র 73 এবং 5 দিয়ে ভাগ করা যায়, অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না। তো সুতরাং তোমরা যখন দেখবে 365 এভাবে নিচে চলে এসছে, তখন তোমরা সবসময় টার্গেট রাখবে 73 এবং 5 দিয়ে ভাগ দেওয়ার। ঠিক আছে, তাহলে আমরা কাটাকাটি করি, 73 দিয়ে ভাগ দিয়ে দেবো। এটিকে 73 দিয়ে ভাগ করলে হবে 5, আর এটিকে ভাগ করলে হবে 2। তাহলে 2 এর 5 বছর। তাহলে আমরা এখানে আসল পেয়ে গেছি, সুদের হার পেয়ে গেছি, আর সময় পেয়ে গেছি। এখন আমাদেরকে নির্ণয় করতে হবে মোট সুদ। তাহলে আবার লিখব, আমরা জানি আই ইজ ইকাল টু পি টি আর বাই 100। তাহলে পি এর মান কত, পি এর মান 2,000 টাকা, টি এর মান কত, 2 এর 5 বছর, আর এর মান কত 6% বাই 100। তাহলে এটিকে
একটু কাটাকাটি করব, এই 5টা নিচে চলে আসবে, দুটি শূন্য কেটে দেওয়া হলো, 5 দিয়ে কেটে দিলে 4, তাহলে কত হচ্ছে 4 দুগুণ 8, 6 আষ্টে 48 টাকা। আচ্ছা, টাকাটা এখানে না লেখাটাই, ও তোমরা দেখতে পারো, আচ্ছা দেখো কাটাকাটি করে 48 হলো, টাকাটা এখানে না লেখাই ভালো, ঠিক আছে, শুধু 48 ভাবে রেখে দেবে। এবার উত্তর যখন লিখবো, অতএব মোট সুদ হবে 48 টাকা। এবারে চলে যাব 3 নম্বর অঙ্কে। 3 নম্বর অঙ্ক দেখো কি বলছে, বার্ষিক 8.13% সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসের স্ববৃদ্ধিমূল কত হবে? তাহলে এখানে সুদের হার দেওয়া আছে, আসল দেওয়া আছে 960 টাকা, আর সময় দেওয়া আছে 1 বছর 3 মাস। স্ববৃদ্ধিমূল মানে হচ্ছে সুদ আসল, ঠিক আছে, স্ববৃদ্ধিমূল মানেই হচ্ছে সুদ আসল, অর্থাৎ সুদ এবং আসল মিলে কত টাকা হচ্ছে। তাহলে চলো এবার 3 দাগের অঙ্ক। তাহলে এখানে আসল কত টাকা হচ্ছে 960 টাকা, সুদের হার কত দেওয়া আছে, সুদের হার দেওয়া আছে 8.13%, এটিকে একটু ভেঙে নাও, 324 একে 25-এর 3%। সময়, আচ্ছা এখানে 8 টাকা লিখে নিতে হবে, 1 বছর 3 মাস, তো এইভাবে দুটি একক রাখলে হবে না, একটি এককে পরিণত করে নিতে হবে। তাহলে 1 বছর যোগ 3 মাসকে আমরা বছর করে নিলাম 12 দিয়ে ভাগ দিয়ে, তাহলে কেটে দিলে 4, তাহলে 1 যোগ 1-এর 4 যোগ করলে কত আসবে, 4 হবে লসাগু, 4 যোগ 1, 5-এর 4 বছর। তাহলে স্ববৃদ্ধিমূল নির্ণয় করতে গেলে আমাদেরকে প্রথমে তাহলে কি করতে হবে, সুদ নির্ণয় করতে হবে। তাহলে আমরা জানি I = PTR/100। তাহলে এখানে P এর মান কত 960 টাকা, T এর মান কত 5-এর 4 বছর, R এর মান কত 25-এর 3/100। তাহলে 960 গুণ 5 গুণ 25, এবার এই যে 4 আছে 3 আছে, এগুলো নিচে চলে যাবে, 4 গুণ 3 কাটাকাটি করে নেই, 0 কেটে গেল। এবার 5 দিয়ে 10-কে 2 দিয়ে এটিকে কেটে দিই, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 4 12 48, 3 4 12, তাহলে কত হলো 4 25 গুণ করলে হচ্ছে 100 টাকা, তাই তো। তাহলে আমরা মোট সুদ কত পেলাম, অতএব মোট সুদ 100 টাকা, অতএব স্ববৃদ্ধিমূল একটু আগে বললাম যে স্ববৃদ্ধিমূল কথার অর্থ হচ্ছে সুদ প্লাস আসল, তাহলে সুদ হচ্ছে 100 টাকা আর আসল ছিল 960 টাকা, এটি যোগ করে দেব 960, তাহলে কত হবে 1060 টাকা। বোঝা যাচ্ছে? এবার চলে আসছি 4 নম্বর অঙ্কে। 4 দাগের অঙ্কে কি বলছে দেখো, উৎপলবাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে 3200 টাকা 2 বছরের জন্য ধার নিলেন। 2 বছর পরে সুদে আসলে তাকে কত টাকা সুদ দিতে হবে হিসাব করে লিখি। একই রকম অঙ্ক, একই নিয়মে তোমরা পরপর করে আসবে, এটি আমি করে দিচ্ছি না। তারপরের অঙ্কে চলে যাচ্ছি, 5 দাগের অঙ্ক। বার্ষিক 5.25% সরল সুদের হারে শোভাদেবী একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখেন। 2 বছর পর তিনি সুদ হিসাবে 840 টাকা পেলেন। তিনি কত টাকা জমা রেখেছিলেন? এখানে কিন্তু আসলটা বলে দেওয়া হয়নি, এখানে আসলটা আমাদেরকে বের করতে হবে। তাহলে চলো 5 দাগের অঙ্কটা কষে দিই। 5 দাগের অঙ্ক, এখানে আসল P সমান কত, এখানে তো দেওয়া নেই, সেজন্য x টাকা ধরে নেব, ব্র্যাকেটে লিখে দিব
ধরি। সময় কত? সময় টি সমান 2 বছর। সুদের হার কত? সুদের হার আর দিয়ে চিহ্নিত করব, 5.25%। আর এখানে মোট সুদ দেওয়া আছে, মোট সুদ আয় সমান 840 টাকা। আগের অঙ্কগুলোতে পি এর মান দেওয়া থাকতো, আই এর মান বের করতাম। এখানে আই এর মান দেওয়া আছে, পি এর মান বের করব। তাহলে আমরা জানি আই ইজ ইকুয়াল টু পি টি আর বাই 100। তাহলে আয়ের মান কত? 840 ইজ ইকুয়াল টু পি এর মান এক্স, টি এর মান 2, আর এর মান 5.25 বাই 100। বা তাহলে এক্স ইন্টু 2 ইন্টু 5.25 ইজ ইকুয়াল টু 840 ইন্টু 100। বা এক্স সমান তাহলে কত হবে? এক্স সমান 840 ইন্টু 100 বাই 2 ইন্টু 5.25। পয়েন্ট তুলে দেবো, দিয়ে উপরে কত হবে? 100। 5 দিয়ে কেটে দেবো, 5 একে 5, 2কে ভাগ যায় না, 0, 5 পাচ্ছে 25, 5 20 100। আবার 5 দিয়ে কাটি, 4 পাচ্ছে 20, 21। এবার 7 দিয়ে কাটবো, 7 দিয়ে যদি কাটি এখানে 7 একে 7, 2 গুণ 14। এবার 3 দিয়ে কাটি, 40। তাহলে কত হচ্ছে এক্স এর মান? 40 গুণ 100 গুণ 4, 8000। তাহলে তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন? 8000 টাকা। অতএব তিনি ব্যাংকে 8000 টাকা জমা রেখেছিলেন। এবার চলে আসি 6 নম্বর। 6 নম্বরে কি বলছে দেখো, গৌতম একটি মুরগি খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে বার্ষিক 12% সরল সুদের কিছু টাকা ধার নিলেন। প্রত্যেক মাসে তাকে 378 টাকা সুদ দিতে হয়। তিনি কত টাকা ধার নিয়েছিলেন? দেখো এখানে সুদের হার দেওয়া আছে, আর বলেছে প্রত্যেক মাসে, মানে এক মাসে তাকে কত সুদ দিতে হয়? 378 টাকা। তাহলে মোট সুদের মান হচ্ছে এটি, এটি হচ্ছে সময়, এটি হচ্ছে সুদের হার। আর আসল এখানে বের করতে হবে আমাদেরকে, কত টাকা ধার নিয়েছিলেন সেটি বের করব। একই রকম 6 নম্বর, এখানে আসল পি সমান এক্স টাকা ধরি, সময় টি সমান 1 মাস। তো মাস রাখলে হবে না, এটাকে বছর করে নেব, 1 এর 12 বছর। যেহেতু 1 মাস, 12 মাসে 1 বছর, সেজন্য 12 দিয়ে ভাগ করে দেওয়া হলো। সুদের হার, সুদের হার আর সমান কত দেওয়া আছে? আর সমান দেওয়া আছে 12%। আর মোট সুদ আই সমান কত দেওয়া আছে? 378 টাকা। একই রকমভাবে আমরা জানি আই ইজ ইকুয়াল টু পি টি আর বাই 100। বা আই এর মান দেওয়া আছে 378 ইজ ইকুয়াল পি এর মান এক্স টাকা ধরেছি, টি এর মান হচ্ছে 1 এর 12, আর এর মান হচ্ছে 12 বাই 100। এখানে 12 12 কেটে দিচ্ছি, দিয়ে তাহলে এক্স সমান কত হবে? এটি গুণ হয়ে যাবে, 378 গুণ 100। বা এক্স সমান 37,800। তাহলে তিনি কত টাকা ধার নিয়েছিলেন? অতএব তিনি 37,800 টাকা ধার নিয়েছিলেন। এবার চলে আসি তারপরের অঙ্ক। এবার দেখো 7 নম্বর অঙ্ক। 7 নম্বর অঙ্কে কি বলছে? বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে হিসাব করি। তাহলে আমি একটু উদাহরণের সাহায্যে অঙ্কটা একটু বুঝিয়ে দিই। মনে করো তুমি 100 টাকা জমা রেখেছো, এবার বলছে কত বছরে দ্বিগুণ হবে টাকাটা। তো দ্বিগুণ হতে গেলে কত টাকা হতে লাগবে? 200 টাকা হতে লাগবে। তাহলে এই যে 200 টাকা হলো, তাহলে অতিরিক্ত কত টাকা জমা হলো এখানে? 100 টাকা। অতিরিক্ত 100 টাকা আরও জমা হতে লাগলো। এই টাকাটা কোথা থেকে আসবে? ব্যাংক দেবে। তাহলে ব্যাংক কী হিসেবে দেবে? সুদ হিসেবে দেবে। তার মানে তুমি যদি 100 টাকা জমা রাখো, এর সঙ্গে সুদ আবার কত হতে লাগবে? 100 টাকায় হতে লাগবে আবার। তার মানে তুমি যত টাকা জমা রাখছো তত টাকা সুদ হতে লাগবে। তাহলে এখানে তো 100 ধরেও করা যাবে, আমি এক্স ধরে করে দিচ্ছি।
তাহলে আমরা কি পেলাম যে যত টাকা জমা রাখছি আমার তত টাকা সুদ লাগবে, তবেই আমার টাকাটা দ্বিগুণ হবে, তাহলে চলো 7 নম্বর ধরি আসল পি সমান কত, এক্স টাকা। তাহলে এখানে অতএব সুদ আসল দ্বিগুণ হবে, তাই তো? সুদ আসল দ্বিগুণ হবে সমান কত টাকা হবে, 2x টাকা হয়ে যাবে। অতএব সুদ কত হবে, তাহলে 2x থেকে x টাকা বাদ দিয়ে দাও, তার মানে x টাকা সুদ হতে লাগলো, অর্থাৎ যত টাকা জমা দেব আমার তত টাকা সুদ হতে লাগবে, তবেই এই টাকাটা দ্বিগুণ হবে, 2x হবে, ঠিক আছে? এবার এখানে বলছে কত বছরে, তাহলে আমি সময়টা ধরছি, সময়, আচ্ছা সুদটাকে এখানে আই চিহ্নিত করো, সময়টি সমান, এখানে অন্য কিছু ধরে নাও, y বছর ধরি, এই y এর মানটাই আমাদেরকে বের করতে হবে, সময়টা আমাদেরকে বের করতে হবে। আর সুদের হার কত বলছে, সুদের হার আর সমান কত বলছে, 6%। তাহলে আমাদের কী কী নিয়ে কাজ করতে হবে, আসল, মোট সুদ x টাকা, সময় y আর সুদের হার 6%, এই 4টি নিয়ে কাজ করতে হবে। আমরা জানি, অতএব চিহ্ন না দিলেও হবে, আমরা জানি i = PTR/100, বা i এর মান কত x, p এর মান কত x, ইন্টু t এর মান কত, t এর মান আমরা ধরে নিয়েছি y, r এর মান 6/100, বা আমাদেরকে বের করতে হবে y এর মান। তাহলে x ইন্টু y ইন্টু 6 = x ইন্টু 100, বা y সমান তাহলে কী হবে, x ইন্টু 100 বাই, তাহলে x ইন্টু 6 থাকবে নিচে, x ইন্টু 6 6, তাহলে x কেটে যাবে, বা y সমান এটি একটু কাটাকাটি করে নেই, 2 দিয়ে 3 × 6 50 × 100, 50-এর 3, এটিকে পূর্ণ সংখ্যায় যদি ভেঙে নাও তাহলে ভাগ করে দেবে এভাবে, 16×2/3 বছর, ঠিক আছে? তাহলে লিখব অতএব 6% সুদের হারে কোনো টাকা 16×2/3 বছরে দ্বিগুণ হবে। তো আজকে 7 পর্যন্ত অঙ্ক কষা হলো। এই সরল সুদ কষা চ্যাপ্টারে আরও কয়েকটি বিষয় বোঝানোর আছে, সেগুলো আমি নেক্সট ভিডিওতে বুঝিয়ে দেব, নেক্সট ক্লাসে বুঝিয়ে দেব, এবং সেই ক্লাসে আমি 7-এর পর থেকে 8 নম্বর অঙ্ক থেকে আবার শুরু করব। আর তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ভিডিওগুলো লাইক করবে, শেয়ার করবে, আর কমেন্ট করবে, সঙ্গে জানাবে যে অঙ্কগুলো বুঝতে পারছো কি না। যদি না বুঝতে পারো তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, বলবে। তাহলে ঠিক আছে, আজকে এ পর্যন্তই।